হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। এই ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর জন্য যে 50 নম্বরের কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে তার অঙ্কের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এক এক করে প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথমে তোমাদের একের দাগের প্রশ্ন বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। এখানে তোমাদের 8টি প্রশ্ন দেওয়া আছে, 1 নাম্বার করে, টোটাল 8 নাম্বারের প্রশ্ন আছে। একের দাগের 1 বলছে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। এখানে দেখো দ্বিঘাত সমীকরণ বলছে যে আমরা দ্বিঘাত সমীকরণ কি করে বুঝবো, যে একটা সমীকরণের এক্সের সর্বোচ্চ ঘাত যখন 2 হবে তখন সেই সমীকরণকে আমরা কি বলবো, দ্বিঘাত সমীকরণ। এখানে অপশান এতে এক্সের সর্বোচ্চ ঘাত হবে 3, ঠিক আছে, গুণ করলে আমরা এক্স কিউ পাবো। অপশান বিতে গুণ করলে আমরা কি পেয়ে যাব, এক্সের সর্বোচ্চ ঘাত 4 পাবো, ঠিক আছে। আচ্ছা, অপশান সিতে আমরা যদি গুণ করি তাহলে কি পেয়ে যাবো, এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের সর্বোচ্চ ঘাত এখানে কত হচ্ছে 2, অর্থাৎ এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর 2 দিকের প্রশ্ন বলছে 2x - 2 × x + 3 = 0 সমীকরণটির বীজ দুটি হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমীকরণটি প্রথমে আমরা লিখেছি 2x - 2 × x + 3 = 0। তাহলে এখানে আমরা কি লিখবো, হয় 2x - 2 = 0, তাহলে বা 2x = 2 বা x সমান আমরা 1 পেয়ে যাচ্ছি, নতুবা x + 3 = 0 বা x সমান আমরা কি পেয়ে যাচ্ছি -3। তাহলে এখানে এই সমীকরণের দুটো বীজ হচ্ছে যে x = 1 এবং x = -3, অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট। এরপরের প্রশ্ন 3 দাগের বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত গুণ হবে সেটা জানতে চাইছে। এখানে 4টে অপশান দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে বের করেছি 50 টাকার 2 বছরের সুদ কত হবে, এরপরে আমরা বের করেছি 100 টাকার 1 বছরের সুদ কত হবে, ঠিক আছে। আচ্ছা, এবার সুদের যে সুদ নির্ণয়ের যে সমীকরণ সেটা কি, I = PRT / 100, ঠিক আছে, যেখানে হচ্ছে I হচ্ছে সুদ, আর P হচ্ছে আসল, R হচ্ছে সুদের হার, T হচ্ছে সময়, /100। প্রথমে আমরা এদিকে বের করেছি যে 50 টাকার 2 বছরের সুদ কত হয় সেটা আমরা বের করেছি। তাহলে দেখো আমরা প্রথমে P এর জায়গায় 50 বসিয়ে দিয়েছি, R এর জায়গায় 10 বসিয়ে দিয়েছি, T এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি, /100। এটা আমরা কাটাকাটি করে কত পাচ্ছি, 10 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা 100 টাকার 1 বছরের সুদটা কত সেটা আমরা বের করেছি, এই দিকে বের করেছি। এটা আমরা এখানে তাহলে P এর জায়গায় 100 বসিয়ে দিয়েছি, R এর জায়গায় 10 বসিয়ে দিয়েছি, T এর জায়গায় আমরা 1 বসিয়ে দিয়েছি। এটা আমরা হিসাব করে দেখতে পাচ্ছি কত বার হচ্ছে, 10 বেরোচ্ছে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে যে উভয় ক্ষেত্রে সুদটা কী হয়ে যাচ্ছে, সমান হচ্ছে, অর্থাৎ এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান। এরপরের প্রশ্ন 4 দাগের বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব হবে, এটা উত্তর হবে অপশান এ 8 সেন্টিমিটার। কারণ এখানে হচ্ছে যে ও যে একটা বৃত্তের ক্ষেত্রে যদি তার দুটো সমান জ্যা দেওয়া থাকে তাহলে সেই দুটি সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। এটা তোমাদের বইতে এই প্রমাণটা দেওয়া আছে। বইয়ের হচ্ছে যে পেজ নাম্বার 63-তে প্রয়োগ নাম্বার হচ্ছে 10 দাগের প্রয়োগে তোমরা এর প্রমাণটা পেয়ে যাবে। এরপরের প্রবলেম, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে Q বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেন্টিমিটার, PO সমান 15 সেন্টিমিটার হলে PQ এর দৈর্ঘ্য হবে। দেখো আমি এখানে চিত্র অঙ্কন করেছি। এখানে হচ্ছে PQ হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার হচ্ছে PQ হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে PQ হচ্ছে যে লম্ব এবং PO হচ্ছে যে অতিভুজ, আর OQ হচ্ছে যে ভূমি। তাহলে PQ সমান √PO² - OQ², আর POর মান হচ্ছে 15 আর OQ এর মান হচ্ছে যে 9, তাহলে √15² - 9² তাহলে এখানে হচ্ছে যে অপশান বি হচ্ছে যে কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে 6 দাগের প্রশ্ন বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, অতএব তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে 4πr1² = 4πr2²। তাহলে সমান 4π এখানে তাহলে কেটে যাবে, 4π উভয় পক্ষ থেকে কেটে গেলে তাহলে কি হয়ে যাচ্ছে যে R1² = R2²। তাহলে এখানে বলে দিয়েছে যে R1² = R2², তাহলে কত বলে দিয়েছে যে 25:16,
ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা R1:R2 কত পাবো, আমরা এটাকে যদি আমরা রুট করি 25 আর 16 এর যদি রুট করি বর্গমূল নির্ণয় করি, তাহলে 25-এর বর্গমূল 5, 16-এর বর্গমূল কত 4। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে R1:R2 কত পেয়ে যাচ্ছি 5:4 পেয়ে যাচ্ছি। এবার তাদের বের করতে বলেছে আয়তনের অনুপাত কত। আমরা জানি যে গোলকের আয়তন 4/3 পাই R কিউ, তাহলে আয়তনের অনুপাত হবে 4/3 পাই R1 কিউ ইজটু 4/3 পাই R2 কিউ। ঠিক আছে, এবার উভয় পক্ষ থেকে কি হয়ে যাবে যে এই 4/3 পাই কেটে যাবে, তাহলে রইল R1 কিউ ইজটু R2 কিউ। ঠিক আছে, এবার আমরা কি জানি R1:R2 কি জানি 5:4। ঠিক আছে, তাহলে এখানে R1 কিউ ইজটু R2 কিউ কত হয়ে যাবে 5-এর কিউব ইজটু 4-এর কিউব। ঠিক আছে, তাহলে 5-এর কিউব কত হয়ে যাচ্ছে 125, 4-এর কিউব কত হয়ে যাচ্ছে 64। তাহলে এখানে হচ্ছে যে অপশান ডি হচ্ছে কারেক্ট। এর পরের প্রশ্ন 7 থেকে প্রশ্ন বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ সি বি এর পরিমাপ হলো। আচ্ছা, এটা উত্তর হবে অপশান ডি অর্থাৎ 90 ডিগ্রি। এটা হচ্ছে তোমরা পেজ নাম্বার, এই প্রমাণটা পেজ নাম্বার 217 এবং প্রয়োগ নাম্বার 16-তে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রশ্ন 8 থেকে প্রশ্ন বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেন্টিমিটার, উহার ব্যাসার্ধ হবে। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি যে 3 পাই আর স্কোয়ার। এই 3 পাই আর স্কোয়ার সমান বলে দিয়েছে কত 147 পাই। এবার আমরা দেখো হিসাব করছি, উভয় পক্ষ থেকে কি হয়ে যাবে পাই পাই কেটে যাবে, তাহলে পাই পাই কেটে গেলে তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে 147 ডিভাইডেড বাই 3। তাহলে আর স্কোয়ার সমান আমরা কত পেয়ে যাচ্ছি, এটা কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে আর স্কোয়ার সমান 49, তাহলে আর সমান 49-এর বর্গমূল করলে কত পাবো আমরা 7। তাহলে এখানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর তোমাদের 2 দাগের প্রশ্ন বলছে সত্য মিথ্যা লেখো। এখানেও তোমাদের 8টে প্রশ্ন আছে, 1 নাম্বার করে, টোটাল 8 নাম্বারের প্রশ্ন আছে। 1 দাগের প্রশ্ন বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। ঠিক আছে, এই বিবৃতিটা সত্য না মিথ্যা। আচ্ছা দেখি আমরা প্রথমে যদি ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে তার আয়তন কত হবে এ কিউব হবে। ঠিক আছে, এবার বলছে যে প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করলে তাহলে কত হবে যে a/2 একক হয়ে যাবে। এখন তাহলে আয়তন কত হয়ে যাবে a/2 এর হোল কিউব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা a/2 এর যদি হোল কিউব বের করি তাহলে 1/8 ইন্টু a কিউব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর a কিউবটা কি যে প্রথমের যে ঘনক যে ছিল যে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক, ঠিক আছে, সেই ঘনকের আয়তন। ঠিক আছে, তাহলে এখন ঘনকের আয়তন কত হয়ে যাচ্ছে যে 1/8 অংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এই বিবৃতিটা সত্য। এর পরের প্রশ্ন 2 দাগের যে a/2 সমান b/3 সমান c/4 হলে a:2 b:2 c:2 সমান 4:3:2 হবে। ঠিক আছে, দেখো আমরা অঙ্কটা করেছি, দেখো যে আমি ধরে নিয়েছি প্রথমে a/2 সমান b/3 সমান c/4 সমান কে ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে a সমান আমরা কি বলবো 2কে, b সমান আমরা কি বলবো 3কে, c সমান আমরা কি বলবো 4কে। এবার আমরা a:2 b:2 c আমরা বের করেছি, তাহলে 2কে 3কে 4কে সমান 2:3:4 বেরোচ্ছে, কিন্তু আমাদের দেওয়া আছে 4:3:2, তাহলে এটা কি হবে মিথ্যা। এর পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন বলছে আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন হবে PR/100 টাকা। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে তাহলে প্রথম বছরের সুদ এখানে তাহলে কত হবে, প্রথম বছরের সুদ হবে PR ইন্টু টি এর মান কত 1 বছর, টি এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছে 1/100, তাহলে কত পেয়ে যাচ্ছি প্রথম বছরের সুদ PR/100 এত টাকা। এবার প্রথম বছরের আসল কত ছিল p আসল ছিল। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছরের আসল বা মূলধনটা কত হয়ে যাচ্ছে, তাহলে সুদ প্লাস আসল যেটা সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেটাই আসল বা মূলধন হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় বছরের মূলধন কত হয়ে যাচ্ছে p প্লাস PR/100 এত টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমাদের দেওয়া আছে PR/100 টাকা, তাহলে এটা এই বিবৃতিটা কি মিথ্যা। এরপর 4 দাগের প্রশ্ন বলছে চিত্রে একটা চিত্র বলে দিয়েছে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। দেখো এখানে আমরা চিত্রটা দেখে বুঝতে পারছি যে এ বি হচ্ছে ব্যাস আর এ পি বি হচ্ছে যে
একটি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, এবং এই এপিবি এর মান কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, কারণ আমাদের উপপাদ্যে আছে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ। তাহলে এপিবি যেহেতু 90 ডিগ্রি, তাহলে এ কিউবি এর মান কিন্তু সর্বদা 90 ডিগ্রি থেকে কম হবে। আর আমাদের বলে দিয়েছে যে এ কিউবি সর্বদা সূক্ষ্মকোণ অর্থাৎ যে কোণের মান সবসময় 90 ডিগ্রি থেকে কম, ঠিক আছে, অর্থাৎ এই বিবৃতিটা কি হয়ে যাচ্ছে, যে সত্য হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন বলছে যে 5 দাগের প্রশ্ন, এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ সিএডি, ঠিক আছে। আমি দেখো চিত্রটা অঙ্কন করেছি, এডি বিসি এর উপর লম্ব বলে দিচ্ছে, ঠিক আছে। এই বিবৃতিটা কিন্তু মিথ্যা। এই বিবৃতিটা কখন সত্য হবে, যদি এ কোণ 90 ডিগ্রি হতো তবে কিন্তু এ বিডি এবং সিএডি এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ হতো, কিন্তু এখানে এ কোণ কিছু বলা নেই, 90 ডিগ্রি বলা নেই, ঠিক আছে। কারণ আমাদের বইতে আছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব ত্রিভুজটিকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে তারা পরস্পর সদৃশ, ঠিক আছে, অর্থাৎ এই বিবৃতিটা কি মিথ্যা। এর পরের প্রশ্ন বলছে 6 দাগে, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা, ঠিক আছে। তাহলে আমরা বের করি শুভেন্দুর কত ক্ষতি হয় সেটা বের করি। তাহলে আমরা প্রথমে কি বের করেছি, শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাত বের করে নিয়েছি। তাহলে 1500:1000, তাহলে 15:10, এটা আমরা করলে কি পেয়ে যাব, 3:2 পেয়ে যাচ্ছি। এবার 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়, তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে, 3/3 + 2 × 75, এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে 45 টাকা পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে বলা আছে শুভেন্দুর ক্ষতি 30 টাকা, তাহলে এটা হচ্ছে যে মিথ্যা। এরপর হচ্ছে যে 7 দাগের একটা তোমাদের ত্রিভুজের চিত্র বলে দিয়েছে, বলছে যে পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর হলে PQ/PS সমান PR/PT হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে সত্য, এই বিবৃতিটা সত্য, কারণ আমাদের উপপাদ্য 43 উপপাদ্য থেকে আমরা জানতে পারি যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। যেহেতু এখানে বলে দিয়েছে যে এসটি সমান্তরাল কিউআর, তাহলে এসটি হচ্ছে যে PQ এবং PR এই দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, তার জন্য আমরা কি বলবো, যে PQ/PS সমান হচ্ছে যে PR/PT, ঠিক আছে। এরপর 8 দাগের প্রশ্ন বলছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণিতক √3, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বের করি এটা শঙ্কুর উচ্চতা কত হচ্ছে, শঙ্কুর ব্যাসার্ধ কত হচ্ছে। দেখো আমি শঙ্কুটা অঙ্কন করেছি, চিত্রে অঙ্কন করেছি। এবার ধরে নিয়েছি যে শঙ্কুর উচ্চতা OB সমান H এবং শঙ্কুর তির্যক উচ্চতা AB সমান 2H, এটা হচ্ছে শর্ত থেকে তাহলে আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ সমান কি হবে, দেখো আমরা OAB যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের বের করতে হবে O এর মান, ঠিক আছে। তাহলে OA কি এই সমকোণী ত্রিভুজের ভূমির মান, ঠিক আছে। তাহলে এই ব্যাসার্ধ OA সমান কি হয়ে যাচ্ছে, √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এখানে অতিভুজ হচ্ছে AB আর লম্ব হচ্ছে OB, তাহলে √2H এর হোল স্কোয়ার মাইনাস H স্কোয়ার, তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি H√3, ঠিক আছে। আর এইচটা কি, যে এই শঙ্কুর হচ্ছে উচ্চতা, তাহলে ব্যাসার্ধ সমান উচ্চতা গুণিতক √3, তাহলে এই বিবৃতিটা সত্য। এরপর তোমাদের 3 দাগের প্রশ্ন বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এসএ টাইপ প্রশ্ন। এখানে তোমাদের 7টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ 14 নম্বরের প্রশ্ন আছে। 1 দাগের প্রশ্ন বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সাংখ্য মানে সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নিয়েছি যে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক, তাহলে চোঙের আয়তন কত হবে, যে πr²h, এত ঘন একক, এখানে এককটা লেখা নেই, তোমরা এককটা এখানে লিখে নেবে, এটা হবে কি ঘন একক হবে, ঠিক আছে। এবার অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 2πrh, এটা হচ্ছে একক কি হবে, বর্গ একক, তোমরা এটা লিখে নেবে, ঠিক আছে। এবার আমাদের কি বলে দিচ্ছে, যে এই ক্ষেত্রফল হচ্ছে যে আয়তনের সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে আমরা কি লিখেছি, যে শর্তানুসারে πr²h সমান 2πrh, তাহলে আমরা যদি πh উভয় পক্ষ থেকে কেটে দেই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, r² সমান 2r। এবার r² মাইনাস 2r সমান 0, আমরা 2rকে যদি বাম দিকে নিয়ে যাই তাহলে r² মাইনাস 2r সমান 0 পেয়ে যাচ্ছি। আমরা যদি r কমন নিয়ে নিই তাহলে r × r মাইনাস 2 সমান 0, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, যে r মাইনাস 2 = 0, যেহেতু r not = 0, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, r = 0, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত হবে, 2 একক হবে। 2 দাগের প্রশ্ন বলছে দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী
7 মাইনাস রুট টু এর অনুবন্ধী করণী হলো 7 প্লাস রুট টু। ঠিক আছে। আচ্ছা দেখো, যে কোনো করণীর যখন করণী নিরসক উৎপাদক এবং কোনো করণী এবং তার করণী নিরাসক উৎপাদকের যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয়, তবে সেই করণী নিরসক উৎপাদককে আমরা কি বলবো, ওই করণীর অনুবন্ধী করণী। ঠিক আছে। তাহলে এখানে যে একটি করণী নিরসক উৎপাদক বলে দিচ্ছে 7 প্লাস রুট টু, ঠিক আছে। তাহলে ওই করণী এবং এই করণী নিরসক উৎপাদকের আমরা প্রথমে যোগ করব, তারপরে গুণ করব। যদি আমরা মূলদ সংখ্যা পাই তাহলে আমরা কি বলবো, 7 প্লাস রুট টু হচ্ছে যে অনুবন্ধী করণী। তাহলে দেখো, প্রথমে আমরা যোগ করেছি 7 মাইনাস রুট টু প্লাস 7 প্লাস রুট টু করেছি, যোগ করে কত পাচ্ছি আমরা, 14 পাচ্ছি। এটা একটা মূলদ সংখ্যা। আবার আমরা গুণ করেছি 7 মাইনাস রুট টু ইন্টু 7 প্লাস রুট টু, গুণ করে কত পাচ্ছি, যে 7 স্কোয়ার মাইনাস রুট টু এর হোল স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ছিল। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 47। এটাও একটা মূলদ সংখ্যা। এরপর আমরা লিখেছি যে দেখো, যেহেতু 7 মাইনাস রুট টু এবং 7 প্লাস রুট টু এর যোগফল ও গুণফল উভয়ই একটি মূলদ সংখ্যা, সুতরাং 7 মাইনাস রুট টু এর অনুবন্ধী করণী হলো 7 প্লাস রুট টু। ঠিক আছে। আচ্ছা, এরপর 3 দাগের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো। প্রথমে ধরে নিয়েছি যে শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং শঙ্কুটির উচ্চতা 8 সেন্টিমিটার হলে তাহলে আয়তনের সমীকরণ কি হবে, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। এবার আমাদের বলে দিয়েছে এই আয়তন সমান 100 পাই, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই। এরপর আমরা এইচের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এইচের মান বলে দিচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান 100 পাই। এবার দেখো, উভয় পক্ষ থেকে আমরা পাই পাই কেটে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার সমান আমরা কত পেয়ে যাচ্ছি, 100 গুণিতক 3। এই 100 গুণিতক এই 3টা কী হয়ে যাচ্ছে, ডান পক্ষে চলে যাচ্ছে। ঠিক আছে, 100 গুণিতক 3 ডিভাইডেড বাই 12। ঠিক আছে। এবার আমরা যদি কাটাকাটি করি কত পেয়ে যাচ্ছি, আর স্কোয়ার সমান 25 পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর সমান 5। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ কত হয়ে যাবে, 5 সেন্টিমিটার। এরপর 4 দাগের প্রশ্ন বলছে, এক্স ওয়াই সমানুপাতি ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতি জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে প্রথমে আমরা লিখছি যে এক্স সমানুপাতি ওয়াই জেড, অতএব এক্স সমান k1 ওয়াই জেড। আবার লিখছি আবার ওয়াই সমানুপাতি জেড এক্স, অতএব ওয়াই সমান k2 জেড এক্স, যেখানে k1 k2 কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা এক্স সমান আমরা ওই তুলে নিয়েছি এক্স সমান k1 ওয়াই জেড, এটা লিখেছি। এবার আমরা এই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালুটা আমরা পুট করেছি, এক্স সমান k1 ইন্টু ওয়াইয়ের মান কত, k2 জেড এক্স। ঠিক আছে, এই ওয়াইয়ের ভ্যালুটা আমরা এখানে পুট করেছি। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালুটা পুট করেছি ইন্টু জেড। ঠিক আছে। এবার আমরা যদি হিসেব করি তাহলে কী পেয়ে যাচ্ছি, এক্স সমান k1 k2 ইন্টু এক্স ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে। এবার উভয় পক্ষ থেকে আমরা কি হয়ে এক্সকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখানে শর্তটা লিখে দেবো, এখানে লেখা হয়নি যে এক্স নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তোমরা এখানে লিখে দিবে যে এক্স নট ইকুয়ালস টু 0। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা কি পেয়ে যাচ্ছি, যে জেড স্কোয়ার সমান আমরা কি পেয়ে যাচ্ছি, যে 1 ডিভাইডেড বাই k1 ইন্টু k2 পেয়ে যাচ্ছি, অর্থাৎ জেড সমান 1 ডিভাইডেড বাই রুট ওভার k1 k2। এবার আমরা জানি যেহেতু যে k1 এবং k2 অশূন্য ভেদ ধ্রুবক, সুতরাং জেড একটি অশূন্য ধ্রুবক হবে। ঠিক আছে। এর পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন বলছে, 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে। তাহলে দেখো, এক মাসে আয় হয় বলে দিয়েছে যে 29,260 টাকা। এবার অতএব 29,260-এর 2/5 অংশ কত হবে, আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পেয়ে যাচ্ছি, 11,704 টাকা পেয়ে যাচ্ছি। এবার এই 11,704 টাকা এ বি ও সি নিজেদের মধ্যে 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে অতএব এর আয় হবে কত হবে, 3 ডিভাইডেড বাই 3 প্লাস 2 প্লাস 2 ইন্টু 11,704। এবার আমরা যদি কাটাকাটি করি কত পেয়ে যাচ্ছি, যে 5,016 টাকা। একই রকমভাবে বি এর আয় হবে 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 প্লাস 2 ইন্টু 11,704। আমরা যদি কাটাকাটি করি কত পেয়ে যাচ্ছি, যে 3,344 টাকা। এবার তাহলে কি হবে, যে আমাদের যেটা বের করতে বলেছে যে এর আয় বি এর আয় অপেক্ষা কত বেশি হবে, তাহলে কি হবে, এর আয় আমরা দেখতে পাচ্ছি বেশি, বি এর আয় দেখতে পাচ্ছি কম। তাহলে অতএব এর আয় বি এর আয় অপেক্ষা যে বেশি থেকে কম বাদ দেবো, 5,016 মাইনাস 3,344 সমান হচ্ছে 1,672 টাকা বেশি হবে। ঠিক আছে।
আচ্ছা, এরপর তোমাদের 6 দাগের প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে ধরে নিয়েছি প্রথমে, মনে করি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে r1h1 এবং শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে r2h2। এবার লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 3:4। তাহলে অতএব r1:r2 সমান 3:4 বা r1/r2 সমান 3/4। এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সমীকরণ কি পাই r1² আর শঙ্কুর আয়তনের সমীকরণ কি 1/3 পাই r2² ইন্টু h2। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে শর্তানুসারে পাই r1² h= 1/3 পাই r2² ইন্টু h2 সমান 9:8। ঠিক আছে, কারণ আমাদের বলে দিয়েছে যে চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত বলে দিচ্ছে 9:8 বলে দিচ্ছে। ঠিক আছে, এবার আমরা পাই কেটে দিচ্ছি। এবার একটা বাই যদি করে দিই তাহলে উপরে থাকতেছে r1² ইন্টু h আর নিচে থাকতেছে 1/3 পাই r2² ইন্টু h2। ঠিক আছে, এবার আমরা যদি দেখো r1 r2-র মান যদি ভ্যালু যদি বসিয়ে দেই, হ্যাঁ, এবং যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে h1/h2 সমান কত পেয়ে যাচ্ছি 2/3, অর্থাৎ h1:h2 কত পেয়ে যাচ্ছি 2:3 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা উত্তরটা লিখে নেব যে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে 2:3 হবে। এর পরের প্রশ্ন বলছে 7 দাগের, যদি y সমানুপাতি x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়, x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। মনে করি y এর মান y1 হলে x এর মান হবে x1 এবং y এর মান y2 হলে x এর মান হবে x2। ঠিক আছে, এবার দেখো যেহেতু y এর মান বৃদ্ধি পেয়েছে 8:27 অনুপাতে, অতএব y1:y2 সমান কত হয়ে যাচ্ছে 8:27 বা y1/y2 সমান কত আমরা লিখব যে 8/27। আবার যেহেতু বলে দিয়েছি যে y:x³ তাহলে আমরা কি বলবো যে y1/y2 সমান x1³/x2³। ঠিক আছে, এবার আমরা y1/y2 এর যে ভ্যালু সেটা আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি x1/x2 এর হোল কিউব সমান আমরা 8/27কে কীভাবে লিখেছি দেখো, 8কে আমরা কি 2 কিউবে লিখতে পারি, 27কে আমরা কি লিখতে পারি 3 কিউব আকারে লিখতে পারি। তাহলে 8/27 সমান 2/3 এর হোল কিউব। তাহলে আমরা কি বলবো যে x1/x2 সমান 2/3, অর্থাৎ x1:x2 সমান 2:3। তাহলে আমরা কি বলবো যে উত্তরটা লিখবো যে x এর মানের বৃদ্ধি হবে 2:3 অনুপাতে। এরপর তোমাদের 4 দাগের প্রশ্ন আছে, এখানে তোমাদের দুটো প্রশ্ন বলা আছে 5 নাম্বার করে। এখানে দুটো উপপাদ্য আছে। প্রথম উপপাদ্য বলছে যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা তোমাদের 38-এর উপপাদ্য, পেজ নাম্বার 164 তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 2 দাগের প্রশ্ন বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা তোমরা উপপাদ্য 41-এর উপপাদ্য, আর এটা তোমরা বইতে 211 নম্বর পেজে পেয়ে যাবে। এরপর তোমাদের 5 দাগের প্রশ্ন, এখানে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া আছে 5 নাম্বার করে, টোটাল 10 নাম্বারের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন বলছে যে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করো। দেখো এখানে হচ্ছে যে সময়টা বের করতে বলেছে, আর নাহলে বাকি সব বলে দিচ্ছে, সুদের হার বলে দিচ্ছে, সুদ বলে দিচ্ছে, আসল বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি বলে দিচ্ছে দেখো, আয়ের ভ্যালু বলে দিচ্ছে 168 টাকা, পি এর ভ্যালু কত বলে দিচ্ছে 600 টাকা এবং আর এর ভ্যালু কত বলে দিচ্ছে 4। ঠিক আছে, এবং তাহলে আমরা কি বের করব টি এর মান বের করব। ঠিক আছে, তাহলে এখানে আই সমান PR/100 এই সমীকরণটা আমরা লাগিয়েছি। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা কি পেয়ে যাব টি সমান আমরা কি পেয়ে যাচ্ছি যে I/100/PR। এবার আমরা যদি এক এক করে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই এবং যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি T = 7, অর্থাৎ 7 বছরে 600 টাকার সুদ কত হবে যে 168 টাকা। এরপরে প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু চক্রবৃদ্ধি হারের সুদ। ঠিক আছে, আচ্ছা এখানে কি কি বলে দিয়েছে দেখো, আমাদের সুদের হার বলে দিয়েছে, আর এর ভ্যালু বলে দিয়েছে,
আর হচ্ছে কি বলে দিয়েছে, সুদে আসলে কত টাকা হবে সেটা বলে দিয়েছে। হ্যাঁ, আমাদের বের করতে হবে যে আসলের পরিমাণ কত সেটা বের করতে হবে, অর্থাৎ পি এর ভ্যালু কত সেটা বের করতে হবে। আর এর ভ্যালু বলে দিয়েছে, আর হচ্ছে যে এন এর ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যা যা বলে দিয়েছে লিখে নিয়েছি এবং ধরে নিয়েছি যে মনে করি আসল পি টাকা এবং শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়ালস টু 5, আর সময় হচ্ছে বলে দিয়েছে, সময় এখানে এন ধরেছি, এন সমান হচ্ছে যে 2 বছর। তাহলে অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা হচ্ছে সূত্র যে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে যে এন বছরের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কি এন বছরের জন্য যে সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 ইন্টু এর হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার আমরা কি বসেছি, এনের জায়গায় আমরা পরের লাইনে দেখো 2 বসিয়ে দিয়েছি, এনের জায়গায় 2 এবং হচ্ছে আর এর জায়গায় 5 বসিয়ে দিয়েছি। তাহলে কি পেয়ে যাচ্ছি, পি ইন্টু 1 প্লাস 5 ডিভাইডেড বাই 100 এর হোল টু এর হোল স্কোয়ার। হ্যাঁ, এবার আমরা যদি এটা হিসেব করি আমরা কত পেয়ে যাচ্ছি, দেখো যে এটা সমান আমরা কি পেয়ে যাচ্ছি, পি ইন্টু 21 ডিভাইডেড বাই 20 এর হোল স্কোয়ার। এবারে এইটা সমান কত বলে দিয়েছে, যে 3528। দেখো প্রশ্নে বলে দিয়েছে যে সুদে আসলে কত হবে, 3528 টাকা। ঠিক আছে, এবং আমরা এটা কত পাচ্ছি সমীকরণ থেকে, পি ইন্টু 21 ডিভাইডেড বাই 20 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা সমান 3528। এখান থেকে আমরা হিসেব করে কত পেয়ে যাচ্ছি, পি ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি, 3200 টাকা। তাহলে আমরা উত্তরটা কি লিখব, অতএব নির্ণয় আসল হচ্ছে কত, 3200 টাকা। এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সকল প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এর আগে আমি ভৌতবিজ্ঞান এবং হচ্ছে ভূগোলের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওটা বের করেছি, তোমরা ওই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ।